খুঁটিয়ে খুঁটিয়ে গলের উইকেট পরীক্ষা করছেন মুশফিকুর রহিম। তবে হ্যাঁ, এই উইকেটে ধাঁধা বলতে তেমন কিছুই নাই। এই উইকেট নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নাই। ক্লিয়ার কাট বলে দেওয়া যায়, গলে স্পিনাররা ডমিনেট করবে, কারণ ইতিহাস ঐতিহ্য তেমন ইঙ্গিতই দেয়। 2020 সালের পর থেকে স্পিনাররা গলে উইকেট তুলেছেন 373টা। পৃথিবীর আর কোনো মাঠে এই সময়ের মধ্যে এত বেশি উইকেট স্পিনাররা পাননি। তাই গলে স্পিনাররাই পার্থক্য গড়ে দেবেন, এটা নিশ্চিত। প্রথম দুদিন উইকেটটা ব্যাটিংয়ের জন্য মোটামুটি সহায়ক থাকে এবং সময় যত যায় স্পিনারদের রোলটা ভাইটাল হয়ে ওঠে। তবে মিরপুরে যখন খেলা হয়, স্পিনাররা ডমিনেট করেন, ব্যাটসম্যানদের জন্য রান করা ডিফিকাল্ট হয়ে যায়। গলে আবার ব্যাপারটা তেমন না, গলে কিন্তু রানও হয়, ব্যাটিং করাটাও সহজ, উইকেটে সেট হয়ে গেলে ব্যাটসম্যানরা রান তুলতেও পারে। স্পিনাররা ডমিনেট করে, তবে রান হয় না, ব্যাপারটা আবার তেমন না। এখন দুই দলের স্পিনারদের কথা যদি বলি, বাংলাদেশ শ্রীলঙ্কার থেকে স্পিন ডিপার্টমেন্টে পিছিয়ে আছে মোটেও না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বাংলাদেশের স্পিনারদের দিকে যদি আপনি তাকান, মেহেদী হাসান মিরাজ আছেন, তাইজুল ইসলাম আছেন, দুজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, সাথে নাইম হাসান। এবং যদি আপনি 4 জন স্পিনারের প্রয়োজন বোধ করেন, হাসান মুরাদও একজন অপশন হতে পারেন। অন্যদিকে লঙ্কানদের স্পিন ডিপার্টমেন্টটা ওই গেল 3-4 বছর ধরে কিন্তু একাই সামলাচ্ছেন প্রভাত জয়সূরিয়া। থারিন্ডু রাত্তানাকে আছেন, যিনি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুই হাতেই বল করতে পারেন। তার নামের পাশে ফার্স্ট ক্লাসে 337টা উইকেট আছে, তবে এখনও ডেবিউ তার হয়নি। আকিলা ধানাঞ্জয় 2019 সালের পর থেকে টেস্ট খেলেননি। ধানাঞ্জয় ডিসিলভা ইজ আ পার্ট টাইম অফ স্পিনার। তো স্পিন কম্প্যারিজন যদি আপনি করেন, বাংলাদেশকে কিন্তু এগিয়ে রাখতে হবে। তবে কথা হচ্ছে, মেহেদী হাসান মিরাজ তিনি এই ম্যাচটা খেলবেন কিনা। তিনি যদি না খেলেন, বাংলাদেশের জন্য বড় একটা ধাক্কা হতে যাচ্ছে গলের প্রথম টেস্টে। কারণ শুধু স্পিনের কথাও না, মিরাজের ব্যাটিংটার কথাও আপনার ভাবতে হবে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে গেল 2-3 বছরে সবচেয়ে বেশি রান করেছেন ওই 7 নম্বরে নামা মেহেদী হাসান মিরাজই। তো মিরাজের ব্যাটিং প্লাস স্পিন দুটোই যদি বাংলাদেশ মিস করে, শ্রীলঙ্কার সাথে প্রতিদ্বন্দ্বিতাটা গড়াও খানিকটা ডিফিকাল্ট হয়ে যাবে। এখন মিরাজের ইনজুরি সমস্যা নয়, মিরাজের জ্বর হয়েছে, গেল 2-3 অনুশীলনে তিনি ছিলেন না, আরও একদিন আগে থেকে তার জ্বর, এবং খেলাটা যেহেতু 5 দিনের, হয়তো সুস্থ হয়ে উঠতে পারেন এবং সেক্ষেত্রে অনুশীলন না করলেও তাকে বাংলাদেশ দল খেলাতে চাইবে। শেষ মুহূর্ত পর্যন্ত তার অপেক্ষা বাংলাদেশ করবে। বাংলাদেশ যদি মিরাজকে পায়, সেক্ষেত্রে স্টার্টিং লাইন আপটা কেমন হতে পারে, একাদশটা কেমন হতে পারে, সেই কথায় যাবার আগে একটু শান্তর কথা বলে নিতে চাই। শান্ত দেশে থাকতেও বলে গেছেন তিনি ওপেনিং করতে পারেন। প্রেস কনফারেন্সেও খোলাসা করেননি যে তিনি ওপেন করবেন কিনা। বাংলাদেশের স্কোয়াডে স্পেশালিস্ট ওপেনার আছেন মাত্র 2 জন, এনামুল বিজয় এবং সাদমান। এবং শান্ত প্রেস কনফারেন্সেও জানিয়েছেন এখনই খোলাসা করছেন না, সেটা প্রতিপক্ষের জন্য একটা চমক রাখতে চাইছে। তবে যতটুকু মনে হচ্ছে, শান্তর ওপেন করার যথেষ্ট সম্ভাবনা আছে, এবং শান্ত যদি ওপেন করেন, সেক্ষেত্রে সাদমানের সাথে করার সম্ভাবনাটাই বেশি। 3 নম্বরে মুমিনুল হক, 4-এ মুশফিকুর রহিম, 5 নম্বরে লিটন দাস, 6-এ জাকের আলী অনিক, 7 নম্বরে মেহেদী হাসান মিরাজ যদি তিনি থাকেন। এই হচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। এখন আপনি এনামুল বিজয়কে যদি বাদ দেন, সেটা দেওয়ার কারণ হচ্ছে লিটন এবং জাকের দুজনকে একই সাথে খেলানো। সেটা খেলানোর জন্যই হয়তো শান্ত টপ অর্ডারে 3 নম্বরে না ব্যাটিং করে ওপেনিং স্লটে ব্যাটিংটা করবেন। স্পিন ডিপার্টমেন্টের কথা যদি বাংলাদেশের বলি, বাংলাদেশকে 3 জন স্পিনার খেলাবে নাকি পেসার 2 জন খেলানোটা প্রয়োজন? মিরাজ যদি খেলেন, মিরাজের সাথে তাইজুল নিশ্চিতভাবেই খেলবেন, নাইম হাসানেরও খেলার সম্ভাবনা আছে, এবং সাথে 2 পেসার। হাসান মাহমুদ মোটামুটি কনফার্ম যে তিনি খেলছেন, নাহিদ রানা অথবা হাসান মুরাদের যে কোনো একজন, যদি 4 জন স্পিনার বাংলাদেশ খেলানোর প্রয়োজন মনে করে। অন্যদিকে লঙ্কানদের দিকে যদি আমরা তাকাই, তাদের স্কোয়াডে 6 জন নতুন মুখ এসেছে। অ্যাঞ্জেলো ম্যাথিউস তার শেষ টেস্টটা খেলতে নামবেন, করুণারত্নের রিটায়ারমেন্টে গেছেন গেল টেস্ট সাইকেলের পরে। তো 6 জন নতুন মুখ শুনে আপনি হয়তো মনে করতে পারেন ইনএক্সপিরিয়েন্সড একটা দল, কিন্তু মোটেও তা না। স্কোয়াডে 6 জন নতুন মুখ আছে। তবে আপনি যদি সম্ভাব্য একাদশ দেখেন, সেক্ষেত্রে এই দলটাতে এক্সপিরিয়েন্স ক্রিকেটারের আধিক্যই কিন্তু বেশি। টপ অর্ডারের কথা যদি বলেন, প্রথম নিশাঙ্কার সাথে লাহিরু উদারা ওপেন করছেন, 3 নম্বরে দিনেশ চান্দিমাল, হি হ্যাজ বিন ইন টেরিফিক ফর্ম। অ্যাঞ্জেলো ম্যাথিউস 4-এ, কামিন্দু মেন্দিস যিনি গেল 2-3 বছর ধরে শ্রীলঙ্কার হয়ে টপ রান গেটারদের একজন, কুশাল মেন্ডিস, ধানাঞ্জয় ডিসিলভা।
টপ 7-এর দিকে যদি আপনি তাকান, লাহিরু উদারা যার হয়তো ডেবিউ হতে যাচ্ছে, ফার্স্ট ক্লাসে তার 16টা সেঞ্চুরি আছে, তিনি বাদে বাকি সবাই কিন্তু টেস্ট ক্রিকেটে অনেক অনেক অভিজ্ঞ। তো ব্যাটিং ডিপার্টমেন্টটা বাংলাদেশের চেয়ে নিশ্চিতভাবে শ্রীলঙ্কা শক্তিশালী মনে হচ্ছে। স্পিনারদের কথা যদি আপনি বলেন, প্রভাত জয়সূর্য নিশ্চিতভাবেই খেলছেন, তার সাথে আকিলা ধানাঞ্জয়াও থাকছেন। এখন রাতনায়কের একই সাথে রাইট আর্মে বল করা বা লেফট আর্মে বল করার সুবিধাটা যদি শ্রীলঙ্কা নিতে চায়, সেক্ষেত্রে একজন পেসার তারা খেলাবে, সেটা আসিতা ফার্নান্দো হওয়ার সম্ভাবনা বেশি, এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসও প্রয়োজন পড়লে বলটা করে দিতে পারেন। তো দিন শেষে মিরাজ খেলবেন কি খেলবেন না, সেটাই এই ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন। এটাই বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে অনেক চিন্তাভাবনায় ফেলবে। মিরাজ যদি না খেলেন, সেক্ষেত্রে বাংলাদেশ হয়তো 7 জন ব্যাটসম্যানই খেলাবে, সেক্ষেত্রে হয়তো এনামুল বিজয়ের সুযোগ পেতে পারেন, লিটন জাকের দুজন একসাথেই খেলতে পারেন, এবং 4 জন স্পেশালিস্ট বোলার নিয়ে বাংলাদেশ হয়তো এই ম্যাচটা খেলতে নামবে যদি মিরাজ না খেলেন। সব কিছু আসলে নির্ভর করছে মিরাজের সুস্থতার উপর। মিরাজ যদি ফিট হয়ে ওঠেন, ম্যাচটা হয়তো একরকম হবে। মিরাজ যদি ফিট না হয়ে ওঠেন, সেটার প্রভাব বাংলাদেশ কতটুকু এড়াতে পারবে, সেটা কিন্তু একটা চিন্তার বিষয় বটে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.